নমস্কার, আমি সুদীপ। আমি আজ যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে সিরিজটা আগের দিন শুরু করেছিলাম, সেটার পরবর্তী অংশটাকে নিয়ে আজকে এসেছি। এখানে আমরা 16 থেকে 30 পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য যে জিকের কোশ্চেন সেগুলো নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে? তো প্রথম কোশ্চেনটা দেখো তোমরা। ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী অন্তর্দেশীয় ক্ষেপণাস্ত্রের নাম কি? বলো। ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী অন্তর্দেশীয় ক্ষেপণাস্ত্র হচ্ছে অগ্নি 5। ঠিক আছে? অগ্নি 5। এবার অগ্নি 5 হলো কি? ভারতের একমাত্র অস্ত্রবাহী ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এটা। আর এই যে আকাশ রয়েছে, হ্যাঁ, আকাশ হলো এক প্রকার বলতে পারো মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মানে মাটি থেকে উপরে যদি কোনো বাতাসের মধ্যে মানে বায়ুতে কোনো এয়ারক্রাফট বা কিছু এটাকে ধ্বংস করার জন্য সারফেস টু এয়ার মিসাইল, স্যাম বলা হয় এদেরকে, সারফেস টু এয়ার। আর যে ব্রাহ্মস মিসাইল যেটা, এই যে ব্রাহ্মস রয়েছে, ব্রাহ্মস অ্যাকচুয়ালি ইন্ডিয়া এবং রাশিয়া মিলে এটাকে তৈরি করেছে এবং এর যে নামকরণটা সেটা ভারতের ব্রহ্মপুত্র নদী এবং রাশিয়ার মস্কো নদীর নাম থেকে এটাকে ব্রাহ্মস নাম দেওয়া হয়েছে। ঠিক আছে? মনে রেখো, আমাদের যে ভারতবর্ষের প্রথম যে মিসাইল সেটার নাম হচ্ছে পৃথিবী। ভারতবর্ষের প্রথম মিসাইলের নাম হচ্ছে পৃথিবী এবং এই পৃথিবী যে মিসাইলটা সেটা তৈরি করেছিল আমাদের মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। তার নাম কি তোমরা কেউ জানো? মিসাইল ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়ে থাকে? ডক্টর এপিজে আব্দুল কালামকে বলা হয়ে থাকে। তো দেখো পরবর্তী কোশ্চেনটা দেখি। নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চাঁদ ধারে প্রদক্ষিণ করছে তার নাম কি? নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চাঁদ ধারে প্রদক্ষিণ করছে তার নাম কি? দেখো, এটার নাম হচ্ছে জুনো। এই জুনো স্যাটেলাইটটা লঞ্চ করা হয়েছিল পৃথিবী থেকে 2011 সালে, কিন্তু এটা পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেছিল, বৃহস্পতির কক্ষপথে প্রবেশ করেছিল 2016 সালে। ঠিক আছে? আর এইটুকুই। এটা তৎকালীন সময়ে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, বাট এটা এখন এই মুহূর্তে অতটাও রিলেভেন্ট নয়। ঠিক আছে? তো পরবর্তী কোশ্চেনের দিকে চলে যাই। দেখো, পরবর্তী একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা সেই সময়ে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, বাট এটা এখন একটা ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে। সেটা হচ্ছে যে 13 আগস্ট 2014 সালে পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা স্থাপিত হয়েছে তার নাম হচ্ছে নীতি আয়োগ। এই নীতি আয়োগের পুরো নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। ঠিক আছে? নীতি আয়োগ, এটাকে সংক্ষেপে কী বলা হয়? নীতি আয়োগ। এবং এটা গঠন হয়েছিল 13 আগস্ট, কিন্তু এটা কার্যকর হয়েছিল 2015 সাল থেকে। মানে এটা কার্যকর হয়েছিল 2015 সাল থেকে। এর আগে কী ছিল? প্ল্যানিং কমিশন ছিল। ঠিক আছে? তারপর হ্যাঁ, নীতি আয়োগের সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট কিছু বলে দিই তোমাদের। নীতি আয়োগ তো 2015 সাল থেকে তোমাদের বললাম যে 1 জানুয়ারি 2015 সাল থেকে 1 জানুয়ারি, এটা ডেটটা মনে রাখবে। নীতি আয়োগ কার্যকর হয়েছিল কবে থেকে? অনেক সময় গঠনও লেখা থাকে। নীতি আয়োগ হয়েছিল 1 জানুয়ারি 2015 থেকে। ঠিক আছে? 1 জান। এবার এই নীতি আয়োগের সিইওকে, মুখে যেটা বলছি সেটা ভালো করে শোনো, সিইওকে ডক্টর BVR সুব্রমণিয়াম, যেটা এখন বর্তমানে রয়েছে সেই সময় সেটার কথা বলছি। সিইও হচ্ছে ডক্টর BVR সুব্রমণিয়াম। এবং নীতি আয়োগের চেয়ারম্যানকে? নীতি আয়োগের চেয়ারম্যান সেই হয় যে ভারতের প্রধানমন্ত্রী, অর্থাৎ বর্তমানে নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে নরেন্দ্র মোদী। এবং নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানকে? ভাইস চেয়ারম্যান হচ্ছে সুমন কে বেরি। ঠিক আছে? বা সুমন বেরি। তো এই ছিল ইম্পর্টেন্ট কিছু তথ্য। 26শে নভেম্বর 2014 সালে 18তম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? মনে রেখো, 2014 সালে যেটা হয়েছিল সেটা হচ্ছে কাঠমান্ডুতে। হ্যাঁ, এবং সার্ক এটা সেই সময় 2014 সালে কোথায় হয়েছিল সেটা এখন এই মুহূর্তে অতটাই ইম্পর্টেন্ট নয়। সার্ক সম্পর্কে আগে আমি আলোচনা করেছি। এটা তোমার 1985 সালে এটা গঠিত হয় এবং এটা নেপালের যে কাঠমান্ডু শহর সেখানে এর হেডকোয়ার্টার রয়েছে। এবং এর প্রথম যে অধিবেশনটা হয়েছিল অর্থাৎ 1985 সালে কোথায় হয়েছিল? বাংলাদেশের ঢাকাতে হয়েছিল। তো এই কথাগুলো একটু মাথায় রেখো। সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? দেখো, সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্য হচ্ছে তোমার তেলেঙ্গানা, যেটা
2 জুন 2 জুন তোমার 2014-তে এটা গঠিত হয়। 2 জুন 2014-তে এটা গঠিত হয়। কোনটা? তেলেঙ্গানা। কোন রাজ্য থেকে ভেঙে এটাকে গঠন করা হয়েছিল? 2014 সালে এটাকে গঠন করা হয়েছিল। কোন রাজ্য থেকে ভেঙে এটাকে গঠন করা হয়েছিল? অন্ধ্রপ্রদেশ থেকে। অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে এটাকে গঠন করা হয়। এবং একটা কথা, যে বাকি যে শহরগুলো রাজ্যগুলো রয়েছে, যেমন ছত্তিশগড়, উত্তরাখণ্ড, তোমার ঝাড়খণ্ড, এগুলো সবাই না 2000 সালে গঠিত হয়েছিল, মনে রাখবে 2000 সালে। এবার প্রত্যেকটা আলাদা আলাদা রাজ্য থেকে গঠিত হয়েছিল। যেমন আমি যদি বলি, এই যে ছত্তিশগড় তোমার মধ্যপ্রদেশ থেকে ভেঙে গঠিত হয়েছিল। উত্তরাখণ্ড এটা গঠিত হয়েছিল উত্তরপ্রদেশ থেকে ভেঙে গঠিত হয়েছিল। ঝাড়খণ্ড বিহার থেকে ভেঙে গঠিত হয়েছিল। তেলেঙ্গানা যেমন বললাম অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে গঠিত হয়েছে। তো এইগুলো মাথায় রেখো। রজার ফেডারার, এটা যে খেলার সাথে যুক্ত সেটা হচ্ছে কি? এটা সবাই জানো, খুব ফেমাস একজন টেনিস প্লেয়ার রজার ফেডারার। এবং এর কোথা থেকে বিলং করে? এটা সুইজারল্যান্ড, ঠিক আছে? সুইজারল্যান্ড থেকে ইনি বিলং করেন। নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ বা রিলেটিভিটি, যেটা থিওরি অফ রিলেটিভিটি যেটাকে বলা হয়, সেটা সেই তত্ত্ব কে দিয়েছিলেন? আপেক্ষিকতাবাদের তত্ত্ব কে দিয়েছিলেন বলো? দিয়েছিলেন কে? আইনস্টাইন দিয়েছিলেন। কিন্তু এটার জন্য ইনি ফেমাস, বাট ইনি যে নোবেল প্রাইজ পেয়েছিলেন না, সেটা একটা অন্য বিষয়ের জন্য পেয়েছিলেন। ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য আইনস্টাইন নোবেল প্রাইজ পেয়েছিল, মনে রেখো। কিন্তু এ ফেমাস কিসের জন্য? এই আপেক্ষিকতাবাদ তত্ত্বের জন্য ফেমাস। তো এটা একটু মাথায় রেখো। আর এই যে ম্যাডাম কুরি সম্পর্কে একটু বলে দিই। মাদাম কুরি, ইনি দুটি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, তেজস্ক্রিয় মৌল আবিষ্কার করেছিলেন। একটা হচ্ছে রেডিয়াম আর একটা হচ্ছে পোলোনিয়াম। মাথায় রেখো, রেডিয়াম আর পোলোনিয়াম। এবার এই রেডিয়াম আর এই পোলোনিয়াম, এইটা সেই সময় তখনকার দিনে না এই তেজস্ক্রিয় পদার্থ বলে কোনো ধারণা ছিল না। তিনি প্রথম ব্যক্তি, তিনি প্রথম পার্সন যিনি রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা এই শব্দটা প্রথম প্রবর্তন করেছিলেন। তিনিই প্রথম বলেছিলেন যে কী জিনিস হয় এই রেডিও অ্যাক্টিভিটি, ঠিক আছে? আর আরেকটা কথা এর সম্পর্কে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনি প্রথম মহিলা, ইনি হচ্ছে সেই একমাত্র মহিলা যিনি সায়েন্সে দুটি আলাদা আলাদা বিষয়ে, ফিজিক্সে এবং কেমিস্ট্রিতে দুটো বিষয়েই তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। দুটি বিষয়েই তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। প্রথমটা পেয়েছিল 1903 সালে, আর একটা পেয়েছিল 1911 সালে, মনে রেখো, ঠিক আছে? আর নোবেল প্রাইজ স্টার্ট হয়েছিল কবে থেকে? আমি আগের ক্লাসে বলেছিলাম 1901 সাল থেকে, ঠিক আছে? এবং যে ইকোনমিক্সের ফিল্ডে যেটা দেওয়া হয়ে থাকে সেটা দেওয়া হয়েছে 1969 সাল থেকে। তো এই সম্পর্কিত যে কথাগুলো সেগুলো আমি বলে দিলাম। এরপর দেখো, মৈত্রী এক্সপ্রেস কোন দুটি জায়গার মধ্যে দিয়ে চলবে? চলবে নয়, এটা চলছে অলরেডি। আর এটা কলকাতা থেকে ঢাকা পর্যন্ত এটা চলে। কলকাতা থেকে ঢাকা পর্যন্ত একটা এই মৈত্রী এক্সপ্রেস চলে, আর একটা তোমার বন্ধন এক্সপ্রেস বলে আর একটা চলে। মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস এই দুটোই কিন্তু কলকাতা থেকে ঢাকা পর্যন্ত যাতায়াত করে। আর একটা চলে যেটা বাংলা থেকে রয়েছে, সেটা হচ্ছে যে মিতালি এক্সপ্রেস, যেটা এনজিপি নিউ জলপাইগুড়ি থেকে তোমার যাওয়া আসা করে, ঠিক আছে? আর এই ছিল। আর তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল, এটা তো আগেই বললাম, তেলেঙ্গানা 2014 সালে 2রা জুন এটা গঠিত হয়েছিল অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে। আর অন্ধ্রপ্রদেশ সম্পর্কে একটা কথা বলে রাখি, এই অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভাষার ভিত্তিতে গঠিত হওয়া প্রথম রাজ্য, এবং এটা গঠিত হয়েছিল 1953 সালে। 1953 সালে, অ্যাকচুয়ালি 1956 অনেক জায়গায় দেখা থাকে, অ্যাকচুয়ালি 1953 সালে তোমার এটা সম্পর্কে ওঠে। এবং এই 1953 সালে একটা কমিটি গঠন করা হয়েছিল ভাষার ভিত্তি রাজ্য পুনর্গঠনের জন্য। একটা কমিটি তৈরি করা হয়েছিল। সেই কমিটিটার যে হেড ছিল ফয়জাল আলী কমিশন এটাকে বলা হয়ে থাকে। তো এইগুলো একটু মাথায় রেখো যে ফয়জাল আলী কমিশন কিসের সাথে সম্পর্কিত? রাজ্য পুনর্গঠন কমিটির সাথে সম্পর্কিত। আর ভাষার ভিত্তিতে গঠিত হওয়া প্রথম রাজ্যের নাম কি? অন্ধ্রপ্রদেশ, এবং এটা 1953 সালে গঠিত হয়েছিল, ঠিক আছে? ভারতের জাতীয় পক্ষী হলো ময়ূর। আর এর সায়েন্টিফিক নেমগুলোকেও মাথায় রেখো, আমি এটা লিস্ট দিয়ে দেবো। এবং তার সাথে বলো যে জাতীয় পক্ষীতে তোমার ময়ূর হচ্ছে, জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার,
জাতীয় গাছ হচ্ছে তোমার ব্যানিয়ান ট্রি, হ্যাঁ। আর জাতীয় গাছ বললাম, আর ফুল হচ্ছে ফল হচ্ছে আম, ফুল হচ্ছে তোমার পদ্ম, লোটাস। আর কি আছে, জাতীয় নদী গঙ্গা। জাতীয় ভাষা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে তো কিছু হয় না, যে এই মুহূর্তে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার হিন্দি। তো এরকম কিছু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এরকম কিছু এখন কনসেপ্ট আসেনি, হিন্দিটাই যেহেতু সবথেকে বেশি, সেই কারণে এটাকেই ধরে নেওয়া হয়ে থাকে। আর সেরকম যেটা মাথায় আসছে সেগুলো বলে দিলাম আমি। তো আমি এখানে একটা লিস্ট দিয়ে দিচ্ছি, সেটা তোমরা একটু দেখে নিও এবং খাতায় নোট করে নিও, ঠিক আছে। কোন জাতীয় নেতা 2014 সালে মরণোত্তর, কোন জাতীয় নেতা 2014 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন? দেখো 2014 সালের তৎকালীন একটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল, 2014 সালে কে ভারতরত্ন পেয়েছিল, 2014 সালে কে ভারতরত্ন পেয়েছিল সেটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। দেখো 2014 সালে জাতীয় নেতা মদন মোহন মালব্য ও ক্রিকেটার সচিন তেন্ডুলকরকে ভারতরত্নে সম্মানিত করা হয়েছিল। মদন মোহন মালব্য এখানে রয়েছে, তাই এখানে এটাই আমি অ্যান্সার নিচ্ছি। এবং মনে রেখো এর সাথে সেই বছরই কিন্তু সচিন তেন্ডুলকরও পেয়েছিল, এবং ক্রিকেটার থেকে সবথেকে কম বয়সী উনি একমাত্র ব্যক্তি যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, ঠিক আছে। ভারতরত্ন পেয়েছিলেন, সরি নোবেল বলছি। তারপর কোনটি দেশের 13তম মুখ্য বন্দর হতে চলেছে? কোনটি দেশের 13তম মুখ্য বন্দর হতে চলেছে? এটা প্রচণ্ড আউটডেটেড একটা কোশ্চেন, হ্যাঁ। এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার বন্দরকে 13তম মুখ্য বন্দর ঘোষণা করা হয়েছিল সেই সময়, ঠিক আছে। পোর্ট ব্লেয়ার এখানকার অ্যান্সার হবে এটার। আনন্দমঠ গ্রন্থের লেখক কে? আনন্দমঠ লিখেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ লিখেছিলেন, ঠিক আছে। আর বঙ্কিমচন্দ্র লেখা আরও আনন্দমঠ, কপালকুণ্ডলা, দুর্গেশ নন্দিনী, দেবী চৌধুরানী, হ্যাঁ, কৃষ্ণকান্তের উইল, এই সমস্ত আরও কিছু লেখা বইয়ের নাম তোমরা একটু মাথায় রেখো। আজকাল যে বিশেষ করে যে কনস্টেবলের যে পরীক্ষাগুলো আসে, বিশেষ করে লেডি কনস্টেবল এবং যে এই যে এক্সাইজ কনস্টেবল, এখানে দেখেছি এই ধরনের কোশ্চেন খুব দিয়ে দেয়, যে এই বইটা কার লেখা, এই কবির ছদ্মনাম কী, এই ধরনের ইয়েগুলো তোমার দেওয়া হয়ে থাকে। আর মনে রাখো এই আনন্দমঠেই বন্দে মাতরম গানটি প্রথম প্রকাশিত হয়েছিল 1982 এরকম সময় করে, 1985 এরকম সময় করে, 82। তো আর বন্দে মাতরম গান তোমাদের আমাদের জাতীয় কংগ্রেসে প্রথম গাওয়া হয়েছিল, এটা তো 1900 হবে না, 1896 সালে। 1896 সালে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। এবং মনে রেখো এই বন্দে মাতরম গানটি হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত। অনেকে ভুল বলে যে ভারতের জাতীয় সঙ্গীত হলো জনগণ মন দিয়ে ওই গানটা, না, ওটা হচ্ছে ভারতের জাতীয় স্তোত্র, ন্যাশনাল অ্যানথেম। ন্যাশনাল অ্যানথেম যদি বলে জনগণ মনমতি, কিন্তু যদি বলা হয় ন্যাশনাল সং, দেখো দুটো জিনিস আলাদা, কিন্তু জাতীয় স্তোত্র বা ন্যাশনাল অ্যানথেম হচ্ছে জনগণ মনমতি, কিন্তু যদি বলা হয় যে জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল সং হবে বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মাতরম, মাথায় রেখো। আনন্দমঠের কথা তো হলো। দেখো লাস্ট দুটো কোশ্চেন আমরা দেখে নিই। এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করে থাকে? গ্রীষ্মকালে দেখো ক্রিসমাস পালন করা হয় 25শে ডিসেম্বর, তাই তো। তো 25শে ডিসেম্বর মনে রেখো, আমরা জানি যে 25শে ডিসেম্বর, এই ডিসেম্বর মাসে উত্তর গোলার্ধে, পৃথিবী তো দুটি গোলার্ধে বিভক্ত, এটা হচ্ছে উত্তর গোলার্ধ, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তো উত্তর গোলার্ধে তখন শীতকাল, ঠিক সেই সময় দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল। তো তোমাকে এখানে বলতে জানতে চাওয়া হয়েছে, বলো দেখি যে এই নিচের মধ্যে কোন দেশটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত? তো এর নিচের মধ্যে এই যে অস্ট্রেলিয়া তোমার দক্ষিণ গোলার্ধে অবস্থিত, সেই কারণে এই অস্ট্রেলিয়াতে 25শে ডিসেম্বর গ্রীষ্মকাল থাকে, আর সেইটাই তোমাকে এখানে জানতে চাওয়া হয়েছে। পরবর্তী কোশ্চেন, মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেছিলেন? মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন আমাদের বাঙালি একজন প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস ব্যানার্জি। এবং এটা কত সালে করেছিল? 1922 সালে, তাই তো। আর হরপ্পাকে খুঁজেছিল দয়ারাম সাহানি, ঠিক আছে। দয়ারাম সাহানি হচ্ছে হরপ্পা ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিল, আর রাখাল দাস ব্যানার্জি মহেঞ্জোদারো। আর হরপ্পা যেটা আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি, তিনি হয়েছিলেন 1921 সালে, এবং মহেঞ্জোদারো 1922 সালে। বেশ। আর আমাদের যে ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি
আলেকজান্ডার কানিংহামকে বলা হয়ে থাকে। আর এই ছিল আজকের মতো। আর এক্সট্রা ইনফরমেশান যেগুলো পারলাম আমি দিলাম। হ্যাঁ, তোমরা এই যা বললাম একটু ভালো করে খেয়াল রেখো। এবং আমি 2 দিন একটু গ্যাপ দিয়েছিলাম আমার নিজের কিছু পার্সোনাল কারণে। আমি এরপর থেকে আবার কন্টিনিউ তোমাদের যেরকমভাবে ভিডিও দিচ্ছিলাম এতদিন সেইভাবেই দিতে থাকবো। তোমরা ভালোভাবে এইগুলোকে তৈরি করতে থাকো, রিভাইজ করতে থাকো এবং বারবার এই কোশ্চেনগুলোকে মানে যেগুলো বলছি মুখে বলছি এবং যেগুলো লেখা রয়েছে সবই কিন্তু ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। সামনে যে পরীক্ষাগুলো আসছে সেগুলোতে প্রত্যেকটার জন্য এই সমস্ত প্রত্যেকটা ভিডিও সেই সমস্ত পরীক্ষাগুলোর জন্য খুব 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 ইম্পর্ট্যান্ট। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এখন এই পর্যন্তই থাক, ঠিক আছে?